নম্বর ক্লাস? 3 কেন? 4 ভুলে যাচ্ছেন সবকিছু? নম্বর ক্লাসে অ্যাটেন্ডেন্স হয়নি স্যার। কেন? পোর্টালে অ্যাটেন্ডেন্স হয়নি? পোর্টালে হয়নি স্যার। ভিডিও চালু করছেন? পোর্টালে অ্যাটেন্ডেন্স হয়নি না আপনারা দেন? আমরা দিছি স্যার। তাহলে আমি দিয়ে দিব অ্যাটেন্ডেন্স, ওটা কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিব। তো আমরা কি করতেছি আজকে জিনিং কিভাবে করে, জিনিং কি, এগুলো আমি বেসিক ধারণা অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি। এখন আমরা দেখব যে জিনিং আসলে তিনটা মেশিনের মাধ্যমে করা যায়। পিছনে কথা কম, একটু ক্লাসটা করেন, বেশিক্ষণ করাবো না, ক্লাসটা করেন 10 মিনিট। ঘটনা হচ্ছে 1.5 ঘন্টা। আচ্ছা, জিনিং কি কে বলতে পারবেন? আপনি বলেন, সবচেয়ে পিছনে। বাকি কেউ বলবেন না, শিখায় দেবেন না। বলেন তো জিনিং কি? বসে বসে বলেন, মনে যা আসতেছে তাই বলেন। বলেন আপনার নাম কি? হ্যাঁ, কামরান। আচ্ছা, যিনি আমি বলছিলাম যে আমরা যখন তুলাটা সংগ্রহ করি, তুলাটা যখন পরিপক্ক হয়ে যায়, মাঠ থেকে তুলাটা সংগ্রহ করি না, তুলাটার সাথে অনেকটা ভাঙা বীজে মানে বীজ থাকে, অর্থাৎ সিড থাকে, তারপরে হচ্ছে পাতার ভাঙা অংশ থাকতে পারে। তো যে প্রক্রিয়ার মাধ্যমে মানে তুলা বাদে অর্থাৎ কোটন বাদে বাকি জিনিসগুলোকে আলাদা করা হয় তাকে হচ্ছে আমরা জিনিং বলি। এটা আমরা তিনটা প্রসেসের মাধ্যমে করতে পারি, তিনটা মেশিন ইউজ করা হয়। তো একটা হচ্ছে রোলার জিনিং, আরেকটা হচ্ছে স্লো জিনিং, আরেকটা হচ্ছে মেকার জিনিং। তো আমরা এগুলা একটু দেখব। আর এখানে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে জিনিং এর সম্পর্কে লেখা আছে, তারপর অবজেক্টিভ অফ জিনিংস দেওয়া আছে। অর্থাৎ অবজেক্টিভস গুলো নিচে নিচে লেখা যাবে না। অবজেক্টিভস মানে কি? উদ্দেশ্য। অবজেক্টিভ জিনিং করার অবজেক্টিভ কি বলেন তো? ওই যে বীজগুলা থেকে বীজগুলা আলাদা করা, তুলাকে মানে পরিষ্কার করা, তারপর হচ্ছে আর কি, তারপর নিয়ে যাওয়া, separate the whole fiber, separate fully from the seed, wastage এবং seed গুলা আলাদা ভাবে কালেক্ট করা, এগুলা উদ্দেশ্য। মানে আপনারা নিজের ভাষায় লিখতে পারবেন না, নিজের ভাষায় বলতে পারবেন না, ওইভাবে লিখবেন, ওইভাবে করবেন। কি বুঝতে পারতেছেন? সহজ না? আচ্ছা, ক্লাসিফিকেশন অফ জিনিং কি বললাম? স্লো জিনিং, মেকানিক্যাল জিনিং, রোলার জিনিং। হ্যাঁ, কিন্তু ডিফেক্টস অফ জিনিং প্রসেস আছে, সেটা হচ্ছে জিন কাট ফাইবার, ন্যাপস ফরমেশন, ক্রাশ সিড, এ লোড অফ ওয়েস্টেজ। অর্থাৎ আপনি জিনিং প্রসেস করতে গেছেন, জিনিং প্রসেস করতে যায় আপনি তো বীজগুলা থেকে শুধু তুলাটা আলাদা করবেন। তো দেখা গেছে যে আপনার অনেক কোটন ড্যামেজ হয়ে গেছে, এটা একটা ফল্ট না? এক নাম্বার হতে পারে। দুই নাম্বার হতে পারে যেহেতু আপনি মানে অনেকগুলা মেকানিক্যাল প্রসেস করতেছেন, মেশিনের মধ্য দিয়ে জিনিং করতেছেন, সো ন্যাপস ফর্ম হতে পারে। ন্যাপস একটা নতুন টার্ম, ন্যাপস। এটা কিন্তু সবসময় টেক্সটাইলে ইউজ হবে। এই জিনিসগুলো যে বলি, এই জিনিসগুলো যাতে খেয়াল থাকে। এর আগে বলছে লিন্টাস, তারপর বলছে স্টেবল ফিলামেন্ট, আরো অনেক কিছু বলছে। সো ন্যাপস হচ্ছে, ন্যাপস মানে হচ্ছে গুটি গুটি হয়ে যাওয়া, মানে ফাইবারগুলোর মধ্যে এনটেঙ্গেলমেন্ট হয়ে যাওয়া। মানে ফাইবারগুলো যখন মেকানিক্যাল অ্যাকশন হয়, ফাইবারগুলো 2-3টা ফাইবার 5-6টা ফাইবার একসাথে জোট বেঁধে গুটি গুটি হয়ে যাবে। এটা তো ফল্ট, এটা দিয়ে তো সুতাও তো গুটি গুটি থেকে যাবে, তো সুতা তো ইউনিফর্ম হবে না। দেখা যাবে একটা সুতা যে আছে ন্যাপস তাহলে কি? ন্যাপস একটা ফল্ট, তো সুতার মধ্যে যদি গুটি গুটি থাকে তাহলে এই সুতা কি ভালো না খারাপ? খারাপ। সো ন্যাপস যুক্ত ফাইবার ইউজ করা যাবে না। সো মেকানিক্যাল অ্যাকশনের মাধ্যমে কিছু ন্যাপস হয়ে যেতে পারে যদি আমরা প্যারামিটারগুলো ঠিকমতো কন্ট্রোল না করি। বাই ডিফল্ট থাকে, ন্যাপস বাই ডিফল্ট থাকে না। যখন আপনি ফাইবারটাকে বিভিন্ন মেকানিক্যাল অ্যাকশন করবেন, মেশিনের মধ্যে ঢুকায় দেবেন, ফাইবারটা রোলার দিয়ে ঘুরাইলো, তো একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে লেগে যেতে পারে না? লেগে যায়, গুটি গুটি ফর্ম করতে পারে না? পেজ লেগে যেতে পারে না? পেজ লেগে এই গুটি গুটি ফর্ম করাটাই হচ্ছে ন্যাপস। ঠিক আছে? তো আর কি বলছে? ক্রাস্ট সিড। আচ্ছা, সিডটা যে পাওয়া যায়, মানে আপনি এটা মনে করিয়েন না যে ওই উপদ্রবগুলা পাওয়ার পরে এগুলো হচ্ছে ফেলে দেওয়া হয়। সিড, কোটনের সিড কিন্তু সেম হয়। হ্যাঁ, এই সিড থেকে আমরা তেল পাই, ওয়েল পাই, ওয়েল। এইটা সিড দেন হচ্ছে আমরা ফ্লাক্সের
ফ্লাক্সের মনে হয় স্পিড পাই, ওই স্পিড থেকে মানে এই স্পিডগুলা আবার সংগ্রহ করা হয়, এই স্পিডগুলা থেকে ওয়েল হচ্ছে বানানো হয়, এটা আবার অনেক নিউট্রিয়েন্টস যুক্ত ওয়েল। সো এই জিনিসগুলা কিন্তু ফেলে দেওয়ার না, এই জিনিসগুলা আবার ইউজ করা হয়। স্যার এই অয়েলটা কি করে? ওয়েল খায়, বিভিন্ন কাজে ইউজ হয়, মানে এটা আর কি ওয়েস্টেজ না, এই জিনিসটা আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি। তারপর কি বলছে, ক্রাশ সিডগুলো ভেঙে যায়, এ লোড অফ ওয়েস্টেজ, অর্থাৎ ওয়েস্টেজ বেশি হইছে। এখানে ওয়েস্টেজ লোড অফ ওয়েস্টেজ দ্বারা বোঝানো হইছে যে আপনার বীজ অথবা ভাঙা পাতা অথবা অন্যান্য যে ওয়েস্টেজ গুলো আছে এগুলোর সাথে কোটনও চলে যাবে। সো এগুলোর সাথে কোটন যদি বেশি চলে যায় তাহলে বেশি ওয়েস্টেজ হবে না, এগুলো ফোর্ড। এখন আমরা দেখবো জিনিং এর যে প্রসেস গুলো বলছে এটা দেখেন। সো জিনিং প্রসেস দেখা যাচ্ছে অনেক ঝাপসা, স্ক্রিনশট তো এই যে দেখেন, মোটামুটি তো বুঝা যাচ্ছে যে একটা মেশিন। আমি ভিডিও দেখাবো, জিনিং এর একটা ভিডিও দেখাবো, এইটা বুঝা যাচ্ছে না যে এটা একটা রোলারের মতো, এটা তো বুঝা যাচ্ছে। তারপর এখানে একটা এই যে বারের মতো, মেটাল বারের মতো, আর এখানে একটা ট্রে আছে, এখানে একটা ট্রাশ বক্স আছে, আর এখানে একটা লাইন আছে আর কি কোনো কিছু যাওয়ার জন্য। বুঝা যাচ্ছে না এইটুকু? তো আমাদের যে সিড যুক্ত যে কোটনগুলো সেগুলো এখানে দেওয়া হয়, দেওয়ার পরে এখানে কিছু গ্রিড রাখা হয় ফাঁকা। তো ফাঁকা গ্রিড রাখা হলে কিছু পরিমাণে উপদ্রব নিচে পড়ে যাবে না, কিছু সিড কিছু উপদ্রব নিচে পড়ে যাবে, কিন্তু সব তো আর পড়বে না, কারণ কোটন তো মনে করেন কোটনের মধ্যেও থাকবে। সো এগুলা দেন প্রসেস হয়ে এই যে মেটাল, এটাকে বলে মেটাল মেশ, মেটাল মেশে আসে। মেটাল মেশগুলো মূলত হচ্ছে এগুলা হচ্ছে গ্রিডের মতো, মানে এরকম, মানে কি দিয়ে एग्जांपल দিব, চিরুনি, ওই এটা চিরুনি, মানে এরকম মেটাল গ্রিড, ওগুলাতে পড়ে, ওগুলাতে যখন পড়ে তখন দেখা যায় যে এটা এই নিচের যে রোলারটা, এই রোলারটা ঘুরে এবং এই রোলারটার মধ্যে পিন আছে। তো কোটন যে ফাইবারগুলো, সেই ফাইবারগুলো রোলারের মধ্য দিয়ে এই সামনে এইভাবে যায়, কোটন ফাইবারগুলো চলে যায়, আর সিটগুলো এখানে নিচে ট্রেতে পড়ে যায়। বুঝা গেছে? এটা সিম্পল মেকানিজম। আমি ভিডিও দেখাবো তখন হয়তো বা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি সিম্পল মেকানিজমগুলো বলে যাই, দেন ওভারঅল একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? জিনিং এর বুঝা যাচ্ছে? আজকে এই স্লাইডটা শেষ করে দেব। আচ্ছা, রোলার জিনিং প্রসেস দেখেন। রোলার জিনিং প্রসেসে আমরা সিট যুক্ত কোটনগুলো এখানে ফিট করি, ফিট করার পরে এখানে একটা রোটারি নাইফ আছে, এই মানে একটা রোলার আছে, রোলারের উপরে নাইফ লাগানো আছে। এই নাইফটা হচ্ছে এই পাশে, এই পাশ দিয়ে ঘোরে, এই পাশ দিয়ে অনবরত ঘোরে, আর এটা এই পাশ দিয়ে ঘোরে, অর্থাৎ তাদের ডিরেকশনটা ডিফারেন্ট। যখন সিট কোটনটা এটার মধ্য দিয়ে যায় তখন নিচ দিয়ে লিন্ট মানে কি বলেন তো? লিন্ট জিনিং করার প্রথম ধাপ, জিনিং করার পর প্রথম যে আমরা তুলাটা পাই বেশি লেন্থে, এটা হচ্ছে লিন্ট। আর এই যে বীজগুলোর সাথে কিছু তুলা চলে যাচ্ছে না, যাইতে তো পারে, ওগুলা যখন আমরা পুনরায় সংগ্রহ করি ওগুলা হচ্ছে লিন্টাস। লিন্টাস হচ্ছে কোন দৈর্ঘ্যের ফাইবার, ওগুলার কোয়ালিটিটাও একটু হলেও খারাপ হবে, তাই না? প্রথমবার প্রসেস করে তো ভালো প্রোডাক্টগুলো লিন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। সো লিন্টগুলো নিচে পাওয়া যায়, আর এই যে ট্রাশগুলো, তারপর সিটগুলো উপর দিয়ে এই যে এই পাশ দিয়ে চলে যায়। এটা মূলত হচ্ছে রোলার জিনিং এর মেকানিজম। আর মেকার্থি জিনিং এর মূলত হচ্ছে নেক্সট রোলার জিনিং। আচ্ছা, মেকার্থি জিনিংটা মনে হয় এখানে না, সো জিনিং। আচ্ছা, মেকার্থি জিনিংটা এখানে না, এটা আমি পরে আপনাদেরকে দেখাই দেব। আচ্ছা, আমি এই স্লাইডটা আগে শেষ করি, দেন ভিডিওতে যাব। এখন আমরা ভিডিও দেখলে আবার স্লাইডে ঘুরে আসার সময় তো নাই। তো বাই প্রোডাক্ট অফ কোটন, কোটনের বাই প্রোডাক্ট কি হতে পারে বলেন তো আপনারাই? কি হতে পারে কোটনের বাই প্রোডাক্ট? মানে বাই প্রোডাক্ট মানে বুঝেন, মানে কোটন দিয়ে কি কি জিনিস বানানো যায়, ঠিক আছে? ফেব্রিক বানানো যায়, আর কি সুন্দর বলতে থাকে, সুতা বানানো যায়, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে বলছে কটন লিন্টার্স, যেটা আমরা পাই ইনার সিড। আচ্ছা, বাই প্রোডাক্ট অফ কটন কি বলছে? দ্য র কটন পাসেস থ্রু সেভারাল ক্লিনিং প্রসেস বিফোর ইট ইজ বেল্ড, অর্থাৎ বেল প্রিপেয়ার করার আগে এটা সেভারাল প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমরা ফ্রেশ তুলাটাকে আমরা আলাদা করি। এজ আ রেজাল্ট গ্রোয়ার
obtains valuable byproduct amount of approximately to 1/6 of the entire income derived from the cotton plant. কি বলছে এটা? As a result, the grower obtains valuable byproducts that amount approximately to 1/6 of the entire income derived from the cotton plant. অর্থাৎ গ্রোয়ার মানে যে এটা চাষ করছে, কটনটা যে উৎপন্ন করতেছে তাকে গ্রোয়ার বলা হয়েছে। সো সে একটা ভ্যালুয়েবল বাই প্রোডাক্ট পায়, সেটা কত অংশ? 1/6। অর্থাৎ আপনারা কিন্তু ধরেন কটন উৎপন্ন করার পরে একটা ধরেন কটন সে উৎপন্ন করলো, উৎপন্ন করার পরে অপদ্রব্যই বেশি, সিডের ওজন তো বেশি, কটনের ওজন কত? হালকা না? অনেক হালকা না? এই জিনিসগুলা কিছু স্ট্যাটিস্টিক্স দেখানো হয়েছে যে সে কতটুকু ইয়া করে। আর কিছু প্রোডাক্টের নাম বলছে এখানে, আপনারা ইচ্ছা মতো লিখতে পারবেন না। বাই প্রোডাক্ট কটন দিয়ে তো অনেক কিছু করা যায়। কটন দিয়ে আপনাদের বিভিন্ন ধরনের গার্মেন্টস তৈরি করা যায়, যেটা হচ্ছে প্রথমে সুতা হয়, ফেব্রিক হয়, তারপর গার্মেন্টস হয়। দেন কটন দিয়ে আমরা কি করি? কটন দিয়ে বিভিন্ন ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট গুলো বানানো হয়, মেডিকেল সেক্টরে আমাদের ইউজ হয় না? ওটা কিন্তু ফ্রেশ কটনটা ইউজ করা হয়, ঠিক আছে? তারপর কটন দিয়ে বিভিন্ন ধরনের আমাদের শুধুমাত্র গার্মেন্টস না, বিভিন্ন ধরনের ক্লোদিংও বানানো হয়। যেমন গার্মেন্টস বাদেও অনেক কিছু কিন্তু থাকে, যেমন বিছানা চাদর থাকে, জানলা পর্দা থাকে, এগুলো তো গার্মেন্টস না। গার্মেন্টস হচ্ছে সেই জিনিস যে জিনিসটা আপনি পরতেছেন। আপনাদেরকে আমি বলছিলাম না যে ব্রড সেন্সে, শর্ট সেন্সে আর ব্রড সেন্স বলতে একটা কথা আছে। তিনটা জিনিস, একটা হচ্ছে গার্মেন্টস, একটা ক্লোদিং, আর একটা হচ্ছে অ্যাপারেল। এই তিনটা জিনিস শর্ট সেন্সে সেম হলেও ব্রড সেন্সে তিনটা জিনিস আলাদা। গার্মেন্টস হচ্ছে সেই জিনিসটা যেটা কাপড়ের তৈরি এবং আপনি পরিধান করতে পারেন, এটা হচ্ছে গার্মেন্টস। আর ক্লোদিং হচ্ছে ক্লোথ, মানে কাপড়ের তৈরি থান কাপড়, যেটা পরিধান করা যায় না, প্রসেস করতে হয় অথবা বিভিন্ন কাজে ইউজ হয়, যেমন বিছানার চাদর, তারপর কোনো কিছু কাওয়া, তারপর হচ্ছে জানালার পর্দা, এগুলো হচ্ছে ক্লোদিং। আর অ্যাপারেলটা কি? অ্যাপারেল হচ্ছে পরিধানযোগ্য যে কোনো কিছু হচ্ছে অ্যাপারেল, পরিধানযোগ্য যে কোনো কিছু অ্যাপারেল। এই ঘড়িও হচ্ছে অ্যাপারেল, যা আমি পরিধান করছি, কাপড়। সো এটা কাপড়ের হতে পারে, অন্য অর্নামেন্টসও হতে পারে, যেমন মেয়েরা অনেক কিছু পরে। ঘড়ি তো আমাদের মানে অ্যাপারেল বলতে বুঝাইছি, মানে আপনি যদি ব্রড সেন্সে চিন্তা করেন, অ্যাপারেল যদি আপনি গুগল ট্রান্সলেটরে যদি আপনি সার্চ দেন, অ্যাপারেল মানে পরা। সো আপনি যে কোনো কিছু করতে পারেন, এটাই অ্যাপারেল, ঠিক আছে? আচ্ছা, আমি কোথায় আছি? কোথায় যদি আছি? আচ্ছা, কটন গ্রেডিং সিস্টেম। এখন আসি কটন গ্রেডিং সিস্টেম। গ্রেডিং মানে কি? বিভিন্ন গ্রেডে কোনো কিছুকে ভাগ করা, সেটাকে বিভিন্ন ক্যাটাগরাইজ করা। সো আমরা যে কটন যে গ্রেডিং করব, অর্থাৎ কটনের যে কোয়ালিটি আমরা ভাগ করব, বলে না যে এটা ভালো এটা খারাপ, এটাই তো গ্রেডিং, তাই না? সো কটন গ্রেডিং এ হচ্ছে আমরা যে কটন গ্রেডিং করব, এটা কিসের উপর ভিত্তি করে করব? কোয়ালিটির উপর স্যার। কোয়ালিটির উপরে। এখন কোয়ালিটিটা কিসের উপরে ডিপেন্ড করবে আমাকে বলেন তো? কটনের ভালোভাবে বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করতে পারে। একটা হচ্ছে লেন্থ, লেন্থ যত বেশি হবে কটনের কোয়ালিটি তত ভালো না? আমি বুঝাইছিলাম না, লেন্থ বেশি হলে কটনের কোয়ালিটি কেন ভালো হবে বলেন দেখি? কটন দিয়ে তো আমরা সুতা বানাবো, সো লম্বা দৈর্ঘ্যের ধরেন একটা ছোট ছোট দৈর্ঘ্যের সুতা দিয়ে করছি, আরেকটা হচ্ছে লম্বা লম্বা দৈর্ঘ্যের ফাইবার দিয়ে সুতা করছি। সো লম্বা দৈর্ঘ্যের ফাইবার দিয়ে যদি আমি সুতা করি, তাহলে হচ্ছে উইক পয়েন্ট কয়টা পাইলাম আমরা? জোড়া পয়েন্ট 3টা। আর এটাতে কয়টা? অনেকগুলা না? এগুলাই তো তাদের উইক পয়েন্ট, তাই না? সো উইক পয়েন্ট বেশি থাকলে ওটা কি ভালো না খারাপ? কেউ যদি কোশ্চেন করে বুঝাই দিতে পারবেন না? জি স্যার। বুঝাই দিবেন, টেকনিক্যালি বুঝাই দিবেন, ঠিক আছে? যে বেশি দৈর্ঘ্যের ফাইবার দিয়ে সুতা করলে সেটা ভালো কেন, এটা একটা কোশ্চেন হতে পারে না? সো আর কম দৈর্ঘ্যের ফাইবার দিয়ে যদি আমরা করি, যদি টানি, তাহলে সুতাটা খুলে চলে আসবে না? লম্বা দৈর্ঘ্যে তো খুলে চলে আসবে না। সো লেন্থের উপর ডিপেন্ড করে আমার মানে কিছু কিছু ফ্যাক্টর আছে গ্রেডিং, মানে কটনের যে গ্রেডিংটা হয়, এই গ্রেডিংটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ফ্যাক্টরস। সো তার মধ্যে একটা লেন্থ হয়, লেন্থের উপর ডিপেন্ড করে ভালো খারাপটা আমরা বুঝতে পারতেছি, কটনকে ডিভাইড করতে পারতেছি, ভাগ করতে পারতেছি। আরেকটা জিনিস হচ্ছে
ইউনিফর্মিটি রেশিও, অর্থাৎ একই দৈর্ঘ্যের জিনিসপত্র মানে একই দৈর্ঘ্যের যদি থাকে ফাইবার, সেক্ষেত্রে আমাদের সুবিধাটা বেশি। যখন আমাদের বিভিন্ন দৈর্ঘ্যের ফাইবার থাকবে তখন তো একটা সুতার মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন জায়গায় ভেরিয়েশনটা বসবে, সো আমাদের ওইটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। যদি মোটামুটি একই দৈর্ঘ্যের হয় তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভালো হয়। সো ইউনিফর্মিটি রেশিওর উপরে ডিপেন্ড করে কটনকে বিভিন্ন গ্রেডিং এ ভাগ করা হয়। আর হচ্ছে ফ্লোটিং ফাইবার। ফ্লোটিং ফাইবার মানে যে ফাইবারগুলো ফ্লোট মানে কি ভাষা ভাষা। সো যে ফাইবারগুলো অনেক সময় দেখেন না ফেব্রিকের উপরে, যদি মনোযোগ দিয়ে দেখেন মনে হচ্ছে যে ফেব্রিকের উপরে এই যে বিদ্যুৎ গুজবাম্প মানে একটু ফাইবার উঠে উঠে আসছে মনে হচ্ছে, পিলস ফর্মেশন মতো। বিশেষ করে যেগুলো নিটিং এর টি-শার্ট ওগুলাতে বেশি হয়, ঠিক আছে, ওভেনে কম হয়। এটা কেন বেশি হয় কেন কম হয় এটার মেকানিজম পরে পড়বেন। সো ফ্লোটিং ফাইবারের উপর ডিপেন্ড করে ক্যাটাগরাইজ করা হয়। ফ্লোটিং ফাইবার যদি বেশি হয় তাহলে ফাইবারটা ভালো না। তারপর হচ্ছে মাইক্রোনিয়ার। মাইক্রোনিয়ার মানে ফাইননেস, অর্থাৎ ফাইবারটা কতটা মোটা চিকন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের, এটার উপর ডিপেন্ড করে আমাদের ফাইবারের শক্তি এবং ফাইবারের কে ক্যাটাগরাইজ করা হয়। এখন চিকন ফাইবার দিয়ে করলে ভালো হবে না মোটা ফাইবার দিয়ে করলে ভালো হবে বলেন? একটা চিকন আর একটা হচ্ছে মোটা। চিকনটা কেন বলেন তো? অ্যানসার রাইট দিছে চিকনটা, কিন্তু কেন এটা তো কোশ্চেন আসতে পারে যে কেন। কারণ হচ্ছে একটা, আচ্ছা এটা আপনাদেরকে বুঝাই, একটা স্পেসিফিক একটা জায়গা, মানে আমি ফাইবার দিয়ে বুঝাচ্ছি না, অন্য একটা एग्जांपल দিচ্ছি। ধরেন এইটা একটা এরিয়া, তাই না? এই এরিয়ার মধ্যে চিকন ফাইবার মানে চিকন একটা বস্তু বেশি থাকতে পারবে না মোটা একটা বস্তু বেশি থাকতে পারবে? চিকন। চিকন ধরেন এখানে এই সেম এরিয়া, তো একটা ধরলাম, এটা ধরলাম হচ্ছে আছে 500টা আর এটা ধরলাম 100টা দিয়ে ফিল আপ হয়ে গেছে, মানে যে কোনো একটা বস্তু 100টা দিয়ে এটা ফিল আপ হয়ে গেছে, এটা 500টা দিয়ে ফিল আপ হয়েছে, তার মানে এটা অবশ্যই চিকন। সো এই একই এরিয়া কিন্তু বেশি সংখ্যক জিনিস থাকতে পারতেছে, সেটা বেশি থাকবে স্ট্রেনটা বেশি থাকবে। কারণ হচ্ছে যখন আপনি এতগুলা জিনিসকে নিয়ে আসছেন, লেন্থ তো একই বাট চিকন, সো এটা সারফেস এরিয়া বেশি হবে। সারফেস এরিয়া বলতে বোঝাচ্ছি যে একটা ম্যাটেরিয়াল যে থাকে, এই ম্যাটেরিয়ালটার কিছু ফাংশনাল গ্রুপ থাকে। যে কোনো ম্যাটেরিয়াল, পৃথিবীতে যে কোনো ম্যাটেরিয়াল সেটা কিন্তু কিছু ফাংশনাল গ্রুপ থাকে। এই ফাংশনাল গ্রুপগুলা যখন চিকন ম্যাটেরিয়াল অনেক বেশি ম্যাটেরিয়াল আসবে, তো অনেক বেশি ম্যাটেরিয়ালের অনেক বেশি ফাংশনাল গ্রুপ থাকবে, এই ফাংশনাল গ্রুপগুলা বেশি ভাবে রিঅ্যাক্ট করতে পারবে, সো এটা রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে, সো এর স্ট্রেংথও অনেক বেশি হবে। ঠিক আছে, বুঝা গেছে? এভাবে কিন্তু বুঝাই দিতে হবে। তারপর আর কি আছে? ট্রাশ। ট্রাশ মানে হচ্ছে ওয়েস্টেজ, ওই যে আমরা যে হচ্ছে ওই যে ইয়া করা ট্রাশ আর নেয়াস, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ট্রাশ কিন্তু বিভিন্ন ধরনের ডাস্ট যেটা একদম দেখা যায় না, উড়ায়। কটন ফ্লোরে যখন আপনারা যান তখন অনেক অনেক ধরনের ময়লা উড়ায় না বাতাসের মধ্যে, এরকম ট্রাশ এবং নেয়াস এগুলো হচ্ছে সাইজ আছে, মানে যদি ডাস্টটা অথবা ওয়েস্টেজটা সাইজ সম্ভবত 500 মাইক্রোমিটারের যদি বেশি হয় তাহলে এটাকে ন্যাপস বলা হয়, আর নিচের গুলাকে ট্রাশ বলা হয়। আমি এটা যখন পড়াবো ট্রাশ ন্যাপস তখন এটা বুঝাই দেব যে সাইজ কত হলে, দুইটাই ওয়েস্টেজ, ট্রাশও একটা ওয়েস্টেজ, ন্যাপসও একটা ওয়েস্টেজ। সো কোনটা সাইজ কত হলে এটাকে ট্রাশ বলা হচ্ছে, কোনটাকে ন্যাপস বলা হচ্ছে, এটা আমি পড়ে দেখা দেব যখন এগুলা বিস্তারিত দেখাবো। হ্যাঁ, এই যে গ্রেডিং সিস্টেম দেখেন, নাম্বার ওয়াইজ হচ্ছে কটনের ভালো খারাপটা ডিপেন্ড করে। যেমন আমাদের আমি বলছিলাম না যে অনেক নাম্বারিং কোড ইউজ করা হয় বিভিন্ন ইয়াতে, কটনের ক্ষেত্রেও সেম। যদি এবং 9% ময়েশ্চার, ময়েশ্চার তো বলি, ময়েশ্চার কন্টেন্ট কটনের মধ্যে ময়েশ্চার কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু কটন গ্রেডিং করা হয়। কেন বলি, একটা গরম এলাকায় দেখেন, এটা কিন্তু যারা বিজনেস করবেন ভালো মতো মাথায় এটা ঢুকায় নেন, প্রোডাক্টের ওজন কিন্তু ময়েশ্চারের উপর ডিপেন্ড করে ভেরি করে। শীত প্রধান দেশ থেকে 100 কেজি কটন নাপে নিয়ে আসবেন, বাংলাদেশে ওটা 90 কেজি হবে। কেন বলেন তো? কারণ শীত প্রধান দেশে কি ময়েশ্চার বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। বেশি থাকে, তার মানে ওই প্রোডাক্টটার মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে, যেটা ইনভিজিবল দেখা যায় না, বলে ওয়েটটা বেশি হয়। কিন্তু একটা গরম এলাকায় যদি নিয়ে আসেন ওটার ওয়েট কমে যাবে।
ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু ডিপলি চিন্তা করতে হবে। সো ময়েশ্চার কন্টেন্টের উপর ডিপেন্ড করেও কোটনের গ্রেডিং করা হয়। তারপর হচ্ছে কোটনের একটা ম্যাটেরিয়াল, সেম ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল মনে করেন শুষ্ক অবস্থায়, ড্রাই অবস্থায় তার যে প্রপার্টিজ, স্টেন বলেন, সবকিছু বলেন, স্টেন, তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি যতটা থাকে, সেই ম্যাটেরিয়াল কিন্তু ভিজা অবস্থায় সেম জিনিস শো করে না। কটন কিন্তু ভিজা অবস্থায় স্টেন বেড়ে যায়, আপনারা এটা জানেন কিনা? কটন ভিজা অবস্থায় স্টেন বেড়ে যায়। সো ওই প্রোডাক্টের মধ্যে প্রতিটা জিনিসের মধ্যে ময়েশ্চার আছে না? আপনার মধ্যে ময়েশ্চার আছে, ঘাম কোথা থেকে বের হয়? ময়েশ্চার আছে। প্রতিটা জিনিসের মধ্যে ময়েশ্চারের পরিমাণ অবশ্যই আছে, কারণ এয়ারের মধ্যে ময়েশ্চার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে না? সো এই যে ময়েশ্চারটা কতটুকু আছে, ময়েশ্চারকে বাংলাদেশে যতটুকু আছে এই যেগুলা জায়গায় বরফ পড়ে ওগুলা তো সেম আছে নাই। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। ধরেন আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার স্পিনিং ইন্ডাস্ট্রি, আপনি তুলা কিনবেন, তুলা কিনতেছেন আমেরিকা থেকে, ওখান থেকে কিনে আনবেন 100 টন, এখানে আসে হয়ে যাবে 2 টন, আপনার লাভ শেষ, 2 টন নাই, আনতে আনতে নাই, কারণ এইখানকার যে এনভায়রনমেন্টাল কন্ডিশন ওখানকার এনভায়রনমেন্টাল কন্ডিশন সেম না, তো ওজনও সেম না। সেম জিনিস গরমে আনবেন, ওয়েট করবেন, ওয়েট কমে যাবে। কৃষি কাজ কারা করেন? কাদের বাবারা কৃষি কাজ করে দেখেন না? ধানের ক্ষেত্রে যেমন ধান যেদিন একটু আকাশ খারাপ থাকে ওই দিন হচ্ছে ধান বেশি হয়, বিঘা প্রতি ধান বেশি হয়, আর যেদিন খুব রোদ হয় ওই দিন দেখবেন ধানের ওজন কমে গেছে, ওই দিন লস। ধানের দাম তো হচ্ছে কি বস্তা ওয়াইজ, বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু ভেরি করে। সো এগুলোর উপর ডিপেন্ড করে কোটন ভালো খারাপ না কত গ্রেডের, এটা ডিপেন্ড করবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এটা যে কোনো ক্ষেত্রে, সবচেয়ে বেশি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। কোথায় যে কি হারিয়ে যাচ্ছে বিজনেস ভিতর থেকে দেখবেন নাই, কে জানে খেয়ে দিয়ে চলে গেছে, বিজনেসই নাই, খুঁজে পাবেন না। সো সবকিছু প্যারামিটার আপনার বুঝে আপনার সবকিছু করতে হবে, বুঝতে পারছেন? স্যার ময়েশ্চার এটা কি সবকিছুর ক্ষেত্রে? সবকিছুর ক্ষেত্রে যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে ময়েশ্চার থাকে, যেমন আর্দ্রতা, আর্দ্রতা বলছি, রিলেটিভ হিউমিডিটি, ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার রিগেন, এগুলা জানেন না? জানার কথা। এগুলা হচ্ছে মানে এনভায়রনমেন্টে কত পার্সেন্ট জলীয় বাষ্পের পরিমাণ, কত পার্সেন্ট স্ট্যান্ডার্ড, কত পার্সেন্ট থাকার লাগে, কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট গ্যাপ আছে, 100% নাকি। সো এই জিনিসগুলা ভেরি করে, কোটনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভেরি করে। এই জন্য কোটনের ওজনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কিছু মেথড মেইনটেইন করতে হয়, যাতে একটা শীতপ্রধান দেশ থেকে আমি কোটনটা কিনে আনলে এই গরম দেশে সেম ওয়েট যাতে হয়, এইগুলোর জন্য কিছু স্ট্যান্ডার্ড মেথড আছে। যত সামনে যাবেন তত এই জিনিসগুলো শিখবেন, আস্তে আস্তে শিখবেন, একদিনে তো আমি শিখিয়ে দিতে পারবো না। আমি পড়াচ্ছি কটন ফাইবার, কেবল আমি ফাইবারে আছি, কিন্তু ফাইবারে থাকা অবস্থায় গোটা প্রসেসের একটা ওভারঅল ধারণা পাইছেন না? ওই প্রসেসগুলো যেগুলো ওভারঅল ধারণা পাইছেন সব প্রসেসগুলো ধরে ধরে ডিটেইলস পড়ানো এই 4 বছরে, এই জিনিসগুলো পড়বেন, ঠিক আছে? আমি একটা ওভারঅল ধারণা দিচ্ছি যাতে আপনাদের ইন্টারেস্টটা গ্রো করে, বোরিং না লাগে। আমি ধরেন আসে শুধু ফাইবার ফাইবার ফাইবার, কটন ফাইবার, এটা এসে পড়াই গেলাম, কিন্তু এটা আসলে যাইতেছে কই? এটা যে আমি পড়তেছি এই জিনিসটা, এটা তো একটা প্রসেসের অংশ। এই জিনিসটা আমি এই জন্য ওভারঅল প্রসেসটা ধরে ধরে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করি। সো এই স্লাইডটা আমি শেষ করে দেই, আর আমাদের স্লাইড আছে। সো ইউনিভার্সাল গ্রেডস অফ কোটন। সো এই যে এই জিনিসগুলা, এগুলা খুবই প্রিলিমিনারি কিছু কথা লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। মেইন কথাগুলো আমি বলে দিচ্ছি। আমরা প্রপার্টিসে আসি। প্রপার্টিস মানে কি? একটা জিনিসের প্রপার্টিস বিভিন্ন ধরনের হতে পারে, ফিজিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল হতে পারে। সো ফিজিক্যাল প্রপার্টিস, আপনার ফিজিক্যাল প্রপার্টিস কি? আপনার ফিজিক্যাল প্রপার্টিস আপনার হাইট, আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, একটা নাক আছে, আছে না? এগুলো তো ফিজিক্যাল প্রপার্টিস, ঠিক আছে? মানে বৈশিষ্ট্য। আপনি যে একটা ম্যাটেরিয়াল, আপনি তো একটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল না, মানে আপনি তো একটা মানুষ। এরকম সব জিনিসেরই, সব বস্তুরই কিছু প্রপার্টিস থাকে। তার মধ্যে দেখেন, এই যে দেখেন কটন ফাইবারের প্রপার্টিস, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এগুলো মুখস্থ। কারণ এই জিনিসগুলো আপনাদেরকে কেন শিখতে হবে? কটন ফাইবার আইডেন্টিফিকেশনের জন্য।
আপনাদের একটা চোখ বন্ধ করে যদি একটা জিনিসের রিপোর্ট দেয়, একটা যদি লিখিত রিপোর্ট দেয়, আপনারা তো ইঞ্জিনিয়ার, পিছনে যাই আপনারা ইঞ্জিনিয়ার হচ্ছেন না? জি স্যার। ধরেন আপনাকে একটা ডকুমেন্টস দিল, লেয়ার এত, এটা কালার এই ছিল কিন্তু প্রোডাক্ট না। আপনি যেহেতু ইঞ্জিনিয়ার, ওটা দেখে যাতে বলে দিতে পারেন এটা তো আমার কটন ফাইবারের প্রপার্টিজ, যাতে বলতে পারেন। সো এইগুলার যে বৈশিষ্ট্যগুলো এগুলো বুঝতে হবে না, যেমন ফাইবার সারফেস এন্ড কালার, লাস্ট চারাস হতে পারে ক্রিমি হোয়াইট কালার, অর্থাৎ কটন ফাইবারটা ক্রিমি হোয়াইট কালার। টেনজাইল স্ট্রেন্থ যদি রিপোর্টে থাকে দেখবেন টেনজাইল স্ট্রেন্থ, টেনাসিটি থাকে এত, স্ট্রেন্থ থাকে এত, লেখা আছে কিন্তু। হ্যাঁ, ইলংগেশন কি? একটা ইলংগেশন এমন একটা প্রপার্টিজ, সেই প্রপার্টিজটা হচ্ছে একটা বস্তুকে আপনি এই যে একটা বস্তুকে টানলে বাড়ে, আবার ছেড়ে দিলে আগে পর্যায়ে চলে আসে। এটা যদি টানলে বাড়তো, বাড়েই যদি যাইতো, তো এটা ওই বারবার টান খেয়েছে না, এটা পুরো সময় টান খেয়েছে না, এত বড় হয়ে যেত না এটা। হ্যাঁ বস্তা স্যার। এটা এই অবস্থা আছে কেন? এটা হচ্ছে তার ইলংগেশন প্রপার্টিজ, অর্থাৎ এই প্রপার্টিজটা তো দেওয়া হয়েছে, এটা তো ইঞ্জিনিয়াররা দিচ্ছে। এটা টানলে বাড়বে, আবার ছাড়ে দেবেন আগে পর্যায়ে চলে আসবে, অর্থাৎ রাবারের মতো। ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে নিট ফেব্রিক, এই জন্য এটা টানলে বাড়তেছে। এখন এই শার্টটা যদি টানি বাড়বে? আচ্ছা বাড়বে না, বসে আছে। সো ইলংগেশন প্রপার্টিজ আছে কটন ফাইবার দিয়ে, যে আমরা জিনিসগুলো তৈরি করি সেই জিনিসগুলো হচ্ছে ইলংগেশন প্রপার্টিজ আছে। ইলাস্টিক প্রপার্টিজ আছে। ইলাস্টিকটা প্রপার্টিজ কি? ইলাস্ট্রিক হচ্ছে স্থিতিস্থাপকতা। হ্যাঁ, ইলংগেশনের ব্রেক মানে ইলংগেশনের ব্রেক মানে যে জায়গায় ছিঁড়ে গেছে, মানে ইলংগেশন হতে হতে যে জায়গায় ছিঁড়ে গেছে সেই জায়গায় 5 থেকে 10% বলতে বোঝানো হয়েছে। এটা লেন্থ ধরেন ছিল হচ্ছে কি দিয়ে বোঝায়, এটা লেন্থ ছিল হচ্ছে 1 ইঞ্চি, এটা টানতে 5 ইঞ্চি হয়ে গেছে, তখন ছিঁড়ে গেছে। এই যে 5%, ওই জন্য 5 থেকে 10%। তারপরে হচ্ছে এই যে ইলাস্টিক প্রপার্টি, এই ইলাস্টিক প্রপার্টির एग्जांपल এটা দিলাম, এটাই ইলাস্টিক প্রপার্টি। ঠিক আছে? তারপরে রিজিড হলে কি টানলে বাড়তো? রিজিড মানে কি? কঠিন, এটা টানলে বাড়তো না। স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ইফেক্ট অফ ময়েশ্চার, এই যে স্ট্যান্ডার্ড হিউমিডিটি হচ্ছে এটা 8.5, ইফেক্ট অফ হিট, এক্সিলেন্ট রেজিস্ট্যান্স, ইফেক্ট অফ এজ। ইফেক্ট অফ এজ মানে কি? বয়সের প্রভাব। তারপর ইফেক্ট অফ সানলাইট, ইফেক্ট অফ অ্যাসিড। অ্যাসিডে কি হয় এটা? কটন ফাইবার কি হবে আসলে স্যার? হ্যাঁ বলেন, কোথায়? ইফেক্ট অফ এজ। ইফেক্ট অফ এজ অর্থাৎ কটনের একটা প্রোডাক্ট বানাইছেন, সেটা অনেক দিন ধরে ইউজ করতেছেন, সো এটা তার বয়সের ভিত্তিতে এটা কি ইফেক্ট? আচ্ছা এইভাবে আছে কালার, এই যে বাইরে হচ্ছে কালার জায়গা বলছে। আচ্ছা, ইফেক্ট অফ অ্যালকালি, ইফেক্ট অফ অ্যাসিড সবগুলো আছে। এই ইফেক্ট অফ অর্গানিক সলভেন্ট, কেমিক্যাল প্রপার্টিজ মানে কি জানেন? রাসায়নিক মানে এটার মধ্যে কি কি জিনিস, কি কি এলিমেন্ট আছে। আমরা যে কোটনটা যে আপনাকে আমি পড়াচ্ছি এই পাশে দাঁড়ান, এটার মধ্যে সেলুলোজ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এইগুলা জিনিসই হচ্ছে ভাইবাতে জিজ্ঞাসা করে। একটা কোটন যে ফাইবার, এই ফাইবারটার মধ্যে সেলুলোজ আছে 94%, তারপর হচ্ছে প্রোটিন আছে এত, পেকটিন আছে একটু, মিনারেল সাবস্টেন্স এবং ওয়াক্স আছে এত। ঠিক আছে না? বলে না যে কোটন হচ্ছে একটা সেলুলোজ, সবাই বলে না যেহেতু ন্যাচারাল ফাইবার, সো সেলুলোজের পার্সেন্টেজটা এখানে বেশি 94%। এটা একদম মুখস্থ করবেন, এই জিনিসটা আমি মুখস্থ চাই। কেমিক্যাল প্রপার্টিজ, দ্য স্লাইড দিছেন স্যার। এই স্লাইডটাও আছে, প্রথম স্লাইডে পড়াচ্ছি। আপনাদের তো আমি শেষই করতে পারতেছি না, এক সপ্তাহ পর আসি আপনাদের কোশ্চেনের অ্যানসার দিতে দিতে ঘন্টা চলে যায়। use of cotton fiber, yarn, fabric, garments, household item, bedsheet, towel, carpets, heads, এগুলো কি নিজে নিজে লেখা যাবে না? আচ্ছা, আজকের মতো এই স্লাইডটা শেষ। কয়টা বাজে? 50 আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা অফ করে দেন একটু। হ্যাঁ, এটা ক্লিক করে দিলেন লাল লাল একবারে ক্লিক